আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমার নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, বলছেন ইশরাক হোসেন। এদিকে শহীদী মার্চ সমাবেশ থেকে 5 দাবি। এদিকে দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন দায়ী, বলছেন রিজভী। ফ্যাসিবাদ হাসিনা থাকলে বন্যার্তদের কাছে ত্রাণ যেত না, বলছেন অ্যানি। এবং সর্বশেষ জানাবো, জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমার অধিকার কারণেই, বলছেন জামায়াত আমির। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমার নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, বলছেন ইশরাক হোসেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমার নাম ভাঙিয়ে রাজধানী সহ বিভিন্ন স্থানে যারা চাঁদাবাজি, দখলদারিত্ব সহ নানা অপকর্ম করছে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ রইল। ইশরাক হোসেন বলেন, গত কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে রাজধানীর বিভিন্ন স্থানে একটি গোষ্ঠী বা কতিপয় দুর্বৃত্ত আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি ও নগর ভবনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে ভয়ভীতি দেখিয়ে আসছে। এমনকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে জোরপূর্বক পুনরায় বসানোর পেছনে আমার ইন্ধন রয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করে আসছে। তিনি বলেন, এ বিষয়ে আমি স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের অপকর্মে আমার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। আমার নাম ভাঙিয়ে একটি চক্র এখনো অপপ্রচার চালাচ্ছে। যারা আমার নাম ভাঙিয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে আমি তাদেরকে চিনি না। পাশাপাশি দখলদারিত্ব, টেন্ডারবাজি সহ যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিএনপির নাম পরিচয় দিয়ে কোনো নেতাকর্মীর এসব কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানাই। শহীদী মার্চ সমাবেশ থেকে 5 দাবি। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি থেকে 5 দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবিগুলো হচ্ছে, গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, শহীদদের পরিবারকে দ্রুত আর্থিক ও আইনি সহযোগিতা দিতে হবে, প্রশাসনকে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে, রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, এই আন্দোলনে শহীদ ভাইদের রক্ত এবং তাদের স্পিরিট কখনো বৃথা যেতে দেব না। এখনো অনেক ফ্যাসিস্টের অস্তিত্ব রয়েছে, যে কোনো চাঁদাবাজ ও সিন্ডিকেট এই বাংলাদেশে হবে না। তিনি আরো বলেন, আমাদের যে ভাইয়েরা এই স্বাধীনতা আনতে রক্ত দিয়েছেন, আমরা তাদের রক্তের মূল্য দিতে যে কোনো সময় নিজেদের রক্ত দিতে প্রস্তুত আছি। আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, দেশে কোনো বৈষম্য থাকবে না এমন স্বপ্ন নিয়ে আমাদের ভাইয়েরা নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। দেশকে পুনর্গঠনের লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এর আগে দুপুর থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ দল বেঁধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে এসে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে শহীদী মার্চ শুরু হয়। এতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থী সহ লাখো মানুষ অংশ নিয়েছেন। মার্চটি নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও কলাবাগান হয়ে সংসদ ভবন যায়, এরপর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে এসে থামে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতেই সরাসরি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে, হামলা, নির্যাতনের এক পর্যায়ে তার সরকার পতনে আন্দোলনের রূপ নেয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকার পতনের 3 দিন পর গত 8 আগস্ট শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন দায়ী, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করার দ্বারা
আমাদের দেশে গণতন্ত্র ধ্বংস করার যারা দায়ী তারার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন। সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য যারা দায়ী তাদের আইনের মাধ্যমে বিচার দাবি করছি। আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। রুহুল কবির রিজভী বলেন, এক ভয়াবহ দানবের পতন হয়েছে। পৃথিবী কাঁপানো শিশু কিশোরদের আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে আসছে বিএনপি। 20 দলীয় জোটের সমমনা জোটগুলো 5 আগস্টের একটি পটভূমির মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছে। স্বৈরাচারের দোসরদের সাথে আঁতাত করা মানে শহীদদের রক্তের সঙ্গে সম্পূর্ণভাবে বেআইনি করা জানিয়ে রিজভী বলেন, আমাদের দল এমন একটি রাজনৈতিক দল যার সঙ্গে স্বাধীনতা ও গণতন্ত্রের গভীর সম্পৃক্ততা রয়েছে। সব ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে আমাদের। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতারা অতীতে আঁতাত করে তাদের রেকর্ড আছে, তারা ক্ষমার কথা বলেছেন। গণহত্যাকারীদের কিসের ক্ষমা? গণহত্যাকারীদের গণহত্যা জড়িত আইনশৃঙ্খলা বাহিনী সহ জড়িতদের অবশ্যই বিচার করতে হবে। এখনো সব অফিস আদালত শেখ হাসিনার পেতাত্তা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ গোষ্ঠীর লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা জনগণের নজরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 1997 সালে সব গণমাধ্যম বন্ধ করেছিল, শুধু 4টি পত্রিকা রেখে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল। এবার ভিন্ন রূপে বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। পত্রিকা বন্ধ করেনি, তবু দিগন্ত টিভি, ইসলামিক টিভি, আমার দেশ দিনকাল বন্ধ করেছে, কিন্তু মালিকানা দিয়েছে আওয়ামী লীগের একনিষ্ঠদের। তারা সারাক্ষণ আওয়ামী লীগের প্রচার মাধ্যম হিসেবে কাজ করছে। গণমাধ্যমের মূল কাজ সত্য উদ্ঘাটন করে নিষ্ঠাবস্ত খবর পরিবেশন করা। এটাই গণতন্ত্র। এর বাইরে গেলে সেটা গণমাধ্যম নয়, প্রচার মাধ্যম বা স্বৈরাচারের ডান্ডা। প্রকৃত গণতান্ত্রিক দেশে স্থিতিশীল বজায় রাখতে ভূমিকা রাখে গণমাধ্যম। রাষ্ট্রীয় গণতন্ত্রকে বিকাশ করতে হলে একমাত্র উপাদান হচ্ছে স্বাধীন গণমাধ্যম। আবার সেই গণমাধ্যমকে অবশ্যই সত্যবস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে তিনি বলেন, দখল ডাকাতি নির্বাচনে আপনি এককভাবে ফলাফল ঘোষণা করেছেন, আপনি কেন পদত্যাগ করেননি? আপনার কাছে চাকরিটাই বড় ছিল, দেশ রাষ্ট্রের কথা কি মনে ছিল না? আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস যেগুলো দায়ী তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন। ফ্যাসিবাদ হাসিনা থাকলে বন্যার্তদের কাছে ত্রাণ যেত না, বলছেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি বলেছেন, সরকারের হাত অনেক লম্বা, সরকার যা করতে পারবে আমরা তা করতে পারবো না। আজকে যদি ফ্যাসিবাদ হাসিনা থাকতো, ত্রাণ বন্যার্তদের কাছে যেত না। অতীতে যেভাবে লুণ্ঠন হয়েছে, ডাকাতি হয়েছে, দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে, ঠিক তাই হতো। কিন্তু এখন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এই সরকার ইচ্ছা করলেই আপনাদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছাতে পারে। অ্যানি আরও বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। আন্দোলনের পর থেকে আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করে যাচ্ছি। আগামী দিনে এই বৃহত্তর নোয়াখালী তথা আমাদের এই লক্ষ্মীপুরে আপনি ব্যাপকভাবে আমাদের বানভাসী মানুষের পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন, ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবেন, এই আহ্বান করি। তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশ ও খালেদা জিয়ার পরামর্শে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। এই বন্যার পানি বৃষ্টির নয়, এটি ঢলের পানি। ভারত 1.5 থেকে 2 কিলোমিটার বাঁধ কেটে দেওয়ার প্রথমে ফেনীর মুহুরী নদীতে প্রবাহিত হয়েছে। পানির স্রোতে ফেনী সর্বপ্রথম ভেসে যায়, এরপর নোয়াখালী, লক্ষ্মীপুর হয়ে সেই পানি প্রবাহিত হয়েছে মেঘনা নদীতে। লক্ষ্মীপুর জেলা প্রত্যন্ত অঞ্চল এখনো পানিতে ডুবে আছে, পানি সম্পূর্ণ নেমে যায়নি। পানি নেমে যাওয়ার মধ্য দিয়ে এখনকার মানুষ দীর্ঘদিন কঠিন অবস্থার মধ্যে থাকবে। পচগলার রোগ জীবাণু আমাদের ভীষণ পীড়া দেবে। জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমার অধিকার কারণেই, বলছেন জামায়াত আমির। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এই গণহত্যাকারীদের সঙ্গে জড়িতদের ক্ষমা করার অধিকার কারণেই, এছাড়া প্রতিশোধ নেব না বলে আইন নিজেদের হাতে তুলে নেওয়া হবে না, এমনটাই বোঝানো হয়েছিল অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্য ডক্টর শফিকুর রহমান বলেন, ছাত্র সমাজ এই আন্দোলন শুরু করলে পরবর্তী সময়ে সব শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। কোলের 1.5 মাসের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধাও এই আন্দোলনে রাস্তায় নেমে এসেছিল। মা তার 1.5 মাসের বাচ্চাকে নিয়ে রাস্তায় নেমে এসেছিল। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিল, হাজারো মায়ের শিশু যেখানে অধিকার আদায়ের রাস্তায় নেমে এসেছে, আমার আর বড় শিশু নেই, থাকলে পাঠিয়ে দিতাম, আমার তো আর বড় সন্তান নেই, তাই কোলের শিশুকে নিয়ে এসেছি। তিনি বলেন, তাদের পরিকল্পনা ছিল সরকার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাবে কোনো অসুবিধা নেই। এই জন্য শুধু স্থলভাগেই গুলি ছোড়েনি, আকাশ থেকেও গুলি ছুড়ে মানুষ হত্যা করা হয়েছে। এমন কিছু এদেশের মানুষকে দেখতে হবে, তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদের হত্যা করা হয়েছে তাদের মরদেহ গুম করা হয়েছে। আশুলিয়ার ঘটনা দেখেছেন, সেখানে ভ্যানের উপর মরদেহের স্তূপ, সেখানে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। আমরা কোনো সভ্যতায় বসবাস করছি। এসব ঘটনা যারা ঘটিয়েছে আমরা সরকারের কাছে আবেদন জানাবো, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতেই হবে।
এই গণহত্যা ক্ষমা করার অধিকার কারণে এই বিগত 15.5 বছরের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, দল হিসেবে আমার সঙ্গে যে বৈরী আচরণ করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিস কেড়ে নেওয়া হয়েছে, স্বস্তির সঙ্গে আমাদের চলতে দেওয়া হয়নি, দফায় দফায় নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে, শেষ পর্যন্ত দিশেহারা সরকার আমাদের নিষিদ্ধ করে তাদের কলিজা ঠান্ডা করেছে। আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না, এর মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে, তাকে শাস্তি পেতে হবে, গণহত্যার বিচার করতে হবে, আবার 15.5 বছর ধরে যেসব অপরাধ করা হয়েছে তারও বিচার করতে হবে। শাপলা চত্বরে যা হয়েছে তা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা নিজ মুখে স্বীকার করেছেন। মন্তব্য করে ডক্টর শফিকুর রহমান বলেন, তারা হুমকি দিতেন বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের অবস্থা হবে। তারা সেদিন কি করেছিলেন, যা দিয়ে হুমকি দিত, এটিও আরেকটি গণহত্যা ছিল। এই সরকারের 15.5 বছর আমাদের রাস্তায় নামতে দেওয়া হয়নি, আমরা তবুও তাদের সেই কথা অমান্য করে রাজপথে নেমেছি। তিনি বলেন, তবে তারা নানাভাবে ছলে বলে কৌশলে 3টা নির্বাচন করে নিয়েছিল, যেখানে জনগণ ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি। আর এক নির্বাচন তো দিন শুরুর আগের রাতের বেলায় শেষ হয়ে গিয়েছিল, দিন পর্যন্ত তাদের অপেক্ষা করার ইচ্ছা হয়নি। আর একজন নির্বাচন তো দিন শুরুর আগে রাতের বেলায় শেষ করে দিয়েছিলেন, কিন্তু দিন পর্যন্ত তাদের অপেক্ষা করার ইচ্ছা হয়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।